হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেবতী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত, তোমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সকাল 7:30। এখন 7:30 বাজে, আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছে যে আমরা আজকে ডেড সি ঘুরতে যাচ্ছি। তো অবশ্যই প্রথমবার আমাদের দুজনেরই। আর ইন্টারন্যাশনাল অফিস থেকে, মানে ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছে। তো আমরা মোটামুটি আধ ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করছি। 8টায় বাস ছাড়বে। একেবারে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে ওখানে শেয়ার করব, যা যা করব সব কিছুই তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো আর কোথাও কি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করেও কিন্তু জানিও। চলো আপাতত ইনস্টিটিউটে ঢুকি, বাসে উঠবো, তারপর থেকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো। চলে এসেছি ওয়াইজম্যান ইনস্টিটিউটের সামনে, এবার জাস্ট ঢুকবো, তারপর একেবারে বাসের ওখানে গিয়ে দেখা করছি। আজকের ওয়েদার থ্যাঙ্কফুলি টাচউড খুবই ভালো, আর রংটা ভীষণই সুন্দর দেখতে লাগছে। টাইমটা আমরা কোনোদিন আসিনি ক্যাম্পাসে, ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটা থেকে বাস ছাড়বে, এখনো বাস এসে পৌঁছয়নি, তাই আমরা একটুখানি বসি, বাস আসুক। কোন দিকটা ছেড়ে তোমাকেও দেখাতে হবে, আই বলে দাও। তো খুবই আজকে সুন্দর একটা দৃশ্য আর কি ইনস্টিটিউটের ভেতরে। এই টাইমটা কিন্তু আমরা আসতেই পারি, কিন্তু আমরা কখনো আসি না। পাখি টাকি ডাকছে, যাই হোক একটু বসি আপাতত, এই বেঞ্চটা একটু বসি, তারপরে বাসে উঠে আবার দেখা করছি। বাস চলে এসেছে, তবে আমার মনে হয় আরও একটা বাস থাকবে বোধহয়, না? গতবার যখন জেরুজালেম গেছিলাম তখন আরও একটা বাস ছিল, একটাই এসছে আপাতত। বাসে উঠে পড়েছি, লোকজনও চলে এসছে, এখনো আসছে, প্রচুর লোকজন আসছে। পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। যেটা নিয়ে ভয় ছিল সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, থ্যাঙ্কফুলি সেটা নেই। আজকে বাসে যেতে যেতে বাইরের আকাশটা দারুণভাবে কিন্তু উপভোগ করছিলাম। 2-3টে দিন বৃষ্টি হওয়ার পর একটু কিন্তু চিন্তা ছিল যে আজকে আবার বৃষ্টি হবে না তো, কিন্তু সেদিক থেকে আমাদের একটু সৌভাগ্যই হলো, সকাল থেকেই বেশ রোদ ঝলমলে আকাশ দেখতে পেয়েছি আমরা। আমরা যে শহরে থাকি অর্থাৎ রেখোয়াত থেকে ডেড সি পর্যন্ত পৌঁছতে প্রায় ধরো 1.5 ঘন্টা সময় লাগবে বাসে করে। আর সেই জন্য মাঝখানে একটা হল্ট দেওয়া হবে ব্রেকফাস্ট করার জন্য, তারপরে আবার সোজা গন্তব্যে। বেশ কিছুটা সবুজে ঘেরা পথ দেখতে শুরু করলাম, আর তারপরেই হঠাৎ করে একটা টানেলের মধ্যেও আমরা ঢুকে গেলাম। একটু চোখ লেগে গেছিল, তারপরেই হঠাৎ করে চোখ মেলে দেখি যে টানেল থেকে আস্তে আস্তে আমরা বেরোচ্ছি আরো একটা দিকে। এবং কিছু দূর যাওয়ার পরেই যেটা প্রথমবার আমার অন্তত চোখে পড়লো সেটা হলো স্যান্ড ডিউনস। বহু বছর ধরে যেভাবে হাওয়া চলাচল হয়েছে সেভাবেই বালি জমতে জমতে এরকম পাহাড়ের মতন হয়ে যায়, আর সেটাকেই স্যান্ড ডিউন বলা হয়, তোমরা অনেকেই জানো। আমরা নেগেভ মরুভূমির কাছাকাছি যে রাস্তাটি রয়েছে তারই ওপর দিয়ে কিন্তু যাচ্ছি। বহু বছরের এবং বহু সময়ের এই স্তূপীকৃত বালি থেকেই কিন্তু এরকম ছোট ছোট পাহাড়ের মতন তৈরি হয়ে যায়। আর এর ওপরে সূর্যাস্তের সময় যখন আলোটা পড়ে না, সেই সময় কিন্তু অপূর্ব দেখতে লাগে। চেষ্টা করব ফেরার পথে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আমরা এখন একটা জায়গায় নামলাম জল খাবার খেতে। এটা জেরিকো বলে একটা জায়গা রয়েছে, তারই খুব কাছাকাছি। বাড়ি থেকে এগ চিজ স্যান্ডউইচ করে এনেছি, আর সেটাই আমরা এখন দুজনে মিলে খেয়ে নেব। সবাই এখানে খাওয়া দাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে এই মুহূর্তে, কারণ সকাল সকাল বেরোনো হয়েছে তো একটু তো পেটে টান পড়ছে। আর ফ্রেশ হওয়ার জন্য এখানে টয়লেটের ব্যবস্থাও কিন্তু রয়েছে। তাড়াহুড়োয় দেখলাম স্যান্ডউইচটা কিন্তু এক প্রকার ভালোই খেতে হয়েছিল। খাওয়া দাওয়া সেরে বাইরে একটুখানি ঘুরে বেড়াতে এলাম, আর দেখলাম এনারা হাঁটু গেড়ে বসে রয়েছে। জানো তো, খুব লালমোহন বাবুর উটে চড়ার কথাটা মনে পড়ছিল এদের দেখে। 2016 সালে রাজস্থানে গিয়েছিলাম, আমিও চড়েছিলাম, তবে ডিরেক্ট পিঠে নয়, উট বাহিত একটা ঠেলা গাড়িতে। এবং এখানেই একটা দোকানও দেখতে পেলাম
নানা রকমের হ্যান্ডক্রাফটেড জিনিসও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর ভেতরটাতেও বেশ অনেক রকমের জিনিস রয়েছে। তবে এখানে কেউই কেনাকাটা করতে আসেনি, শুধু একটুখানি দেখে আর কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে তারই একটা সার্ভে করে চলে যাচ্ছে। আমিও একটুখানি দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম, কারণ এই ধরনের জিনিস দেখতে তো বেশ ভালোই লাগে। আর দেশে থাকাকালীন হস্তশিল্পের মেলাতে যাওয়াটা যেন একেবারে ম্যান্ডেটরি একটা বিষয় ছিল। আর জিনিস কেনাটাই কিন্তু মুখ্য ব্যাপার নয়, ওই মেলাটাকে ঘুরে ফিরে একটু সার্ভে করতেও ভালো লাগতো। এই দোকানটা দেখে কেন জানি না সেই রকম একটা হস্তশিল্পের মেলার একটা অন্যরকম ফিলিংস আমার মনের মধ্যে আসছিল। অবশেষে দেখা মিলল ডেড সি এর। আচ্ছা, ডেড সি কে এখানে আসার আগে ইন্টারনেটে যা দেখেছিলাম এবং আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন তিনিও যা বললেন, যে যেহেতু এইখানকার জলে বা ডেড সি এর জলে এতটাই লবণের মাত্রা বেশি, সেই জন্য কোনো সামুদ্রিক প্রাণী কিন্তু এই ডেড সিতে থাকতে পারে না, সেই জন্যই খানিকটা এই নামকরণ করা হয়েছে। এছাড়াও ডেড সি কিন্তু আক্ষরিক অর্থে একটি ডেড সিতেই পরিণত হচ্ছে, কারণ আস্তে আস্তে ডেড সি এর জল অনেকটাই ইভাপোরেট করে এর সি লেভেল কিন্তু আরো অনেকখানি নিচে নামিয়ে দিয়েছে। অনেক জায়গাতেই কিন্তু লেখা রয়েছে দ্য ডেড সি ইজ ডাইং। এমনকি নামার পরেও আমরা শুনতে পাচ্ছিলাম যে এই জায়গা পর্যন্তও কিন্তু জল ছিল, এখন সেটা শুকিয়ে গেছে। দুটো বাস মিলিয়ে ভালোই লোকজন হয়েছিল। আমার যদিও হাইকিং এর খুব একটা অভ্যেস নেই এবং নিজে আমি সেই অর্থে কখনো করিও নি, তবে এখানকার সমস্ত উৎসাহী হাইকার্সদের দেখে আমার বেশ ভালোই লাগছিল আর মনেও অনেকটা জোর পাচ্ছিলাম। ওই যে দেখো, সৌরভ আগে আগে চলেছে। আর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এখানে সমস্ত সায়েন্টিস্টরা রয়েছে আর আমার মতন ফ্যামিলি মেম্বার্সরাও রয়েছে। এই ট্রিপে যদিও বাচ্চা কাচ্চারা অ্যালাউড ছিল, কিন্তু আমি আজ অব্দি যে দুটো ট্রিপ করলাম এইটা নিয়ে, তাতে কোনো বাচ্চা কাচ্চাকে কাউকে নিয়ে আসতে দেখিনি। শুধুমাত্র বাবা মায়েরাই এসেছেন, অথবা মা অথবা বাবা একা এসেছেন, এরকমও দেখেছি। আজকের ট্রিপেও কিন্তু সেরকম রয়েছে। আমাদের ডেড সি এর যিনি ট্যুর গাইড তিনিই আমাদের একটি কাগজের মধ্যে এঁকে এঁকে বোঝাচ্ছিলেন যে কিভাবে ডেড সি আস্তে আস্তে ইভাপোরেট করতে করতে লবণ ছেড়ে যাচ্ছে সমুদ্র তটে, এবং সেই লবণ জমতে জমতে কিভাবে পাহাড়ের আকার নিচ্ছে সেটাও কিন্তু আমরা দেখবো আর কিছুক্ষণের মধ্যেই। তবে রাস্তাটায় কিন্তু খুবই সাবধানে পা ফেলে এগোতে হচ্ছিল, কারণ বেশ কিছুটা জায়গায় এবড়োখেবড়ো তো রয়েইছে, তার পাশাপাশি কাদা বা পলিমাটিও কিন্তু পড়ে রয়েছে। সেই জন্য খুবই সাবধানতা অবলম্বন করে আমাদের ট্যুর গাইড ওনাকে ফলো করতে বলছিলেন। কিছুটা যাওয়ার পর দেখলাম গর্তের মতন একটি জিনিস রয়েছে এবং জানতে পারলাম একে সিঙ্ক হোল বলা হয়ে থাকে। এক একটি সিঙ্ক হোল প্রায় 33 ফিট অব্দি গভীর হতে পারে এবং সেই জন্য আমাদের বারবার বলা হচ্ছিল এর কাছাকাছি না যেতে। জল বাষ্পীভূত হওয়ার কারণে সমুদ্র যদি ছোট হতে থাকে, তার মধ্যে থাকা লবণ সমুদ্রের তটে জমা হতে থাকবে এবং বহু বছর ধরে জমা হতে হতে এর উপরে অন্যান্য ধুলো বালি এসবও জমবে এবং পাহাড়ের আকার নেবে। এবারে কোনোভাবে এই পাহাড়ের তলায় ঢুকে যায় যদি ভূগর্ভস্থ জল, তখন নিচে থাকা লবণ সম্পূর্ণভাবে ধুয়ে যাবে এবং ওপরের অংশটা কোনো সাপোর্ট না পেয়ে তখন নিচে পড়ে যায়, এবং তখনই কিন্তু এরকম একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করে এই গর্ত তৈরি হয়। এই ডেড সি এর অ্যাভারেজ গভীরতা প্রায় 618 ফিট এবং ম্যাক্সিমাম গভীরতা যদি দেখা যায় তাহলে 298 মিটার। এক গাদা বিজ্ঞানীদের মাঝে যেতে যা হয়, সবাই ঠান্ডা দিচ্ছে বিশাল। আমি শুধু শুনে যাচ্ছি, বিভিন্ন ভাষায় ঠান্ডা হচ্ছে, তো আমি ইংলিশটাই শুনতে পাচ্ছি, মানে বুঝতে পারছি, অন্যান্য অনেক ভাষাতেই চলছে। একমাত্র এই বিজ্ঞানী চুপ আছে, এ কোনো কথাই বলছে না। আমি আগে দেখছি জায়গাটা ভালো করে, আচ্ছা, দেখে নিয়ে তারপরে বলবো। তারপরে আমি জ্ঞান দেবো। ওকে। সবাই নানাভাবে ছবি তুলতে ব্যস্ত, আর হঠাৎ করে সৌরভকে দেখতে না পেয়ে একটা জায়গায় এসে দেখলাম যে ও এইখানে কি একটা খুঁটে বার করার চেষ্টা করছে। তারপরে দেখলাম যে বাপ রে, পুরোটাই কিন্তু লবণ। সৌরভ আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে যদি খুব ভালো মতন স্পেকুলেট করা যায় এবং পরীক্ষা নিরীক্ষা করা যায়, তাহলে অঙ্ক করার পরে জানা যাবে যে এই লবণগুলো কত বছরের আগেকার বা কত বছর ধরে এগুলি জমা হয়েছে, এবং তারপর এরকম একটা ঢিবি মতন তৈরি হয়েছে, যেটার সামনে দাঁড়িয়ে সত্যিই মনে হবে যে কোনো একটা মনিউমেন্টের সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো। আর এই দিকটায় দেখো কত সুন্দর সুন্দর প্যাটার্ন হয়ে রয়েছে, সত্যিই যেন মনে হচ্ছে কেউ কারুকার্য করে তারপরেই এই জিনিসটি তৈরি করেছে, এমন ভাবে এগুলি জমা হয়েছে।
তুমি যদি কাছে গিয়ে একটুখানি খুঁটে হাতে নাও তাহলে বুঝতে পারবে যে হাতের মধ্যে কিন্তু নুন রয়েছে। আর এই জিনিসটা সত্যিই আমার কাছে একেবারে নতুন একটা জিনিস এবং ভীষণ ভীষণ অভিনব। এই দেখো কিরকম সুন্দর প্যাটার্ন হয়ে রয়েছে। এই পুরো অংশটাতে কিন্তু ডেড সি এর জল আগে ছিল এবং সেটা শুকোতে শুকোতে এতটা দূরে চলে গেছে যে এই রকম ভাবে পাহাড়ের আকারে এই লবণের পাহাড়গুলি ছেড়ে দিয়ে গেছে। সত্যি ভাবলেও কিরকম অন্যরকম লাগে বলো। ফ্রেশ লবণ, এটা খুব রিসেন্ট তৈরি হয়েছে। সৌরভের দেখা দেখি আমিও একটুখানি হাতে নিয়ে দেখলাম, সত্যি গো একেবারে আমরা যেরকম লবণ খেয়ে থাকি সেরকমই কিন্তু মনে হচ্ছিল টেক্সচারটা, অন্তত হাতে যখন নিয়ে এভাবে ডলে ডলে দেখছিলাম। আর এইটা ভেবে ভালো লাগছিল একেবারে সমুদ্রের পাড় থেকে। অন্যান্য বার তো বালি দেখে থাকি, আজকে হাতে লবণ দেখলাম। কিছুক্ষণ হেঁটা হাতে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করলাম, তারপরে যখন ভালো মতন জলে হাতটা ধুয়ে নিলাম তখন দেখলাম যে হাতটা কিন্তু তেল তেলে হয়ে গেল। মানে সমুদ্রের জলটা কিন্তু ভীষণভাবে অয়েলি, এবং সৌরভ আর আমরা দুজনেই দেখছিলাম যে অদ্ভুত একটা তৈলাক্ত ভাব হাতের মধ্যে রয়েছে এই জলে তেল থাকার কারণে। আমি হঠাৎ করে দেখলাম যে আমি যে টি শার্টটা পরে আছি তার সঙ্গে সমুদ্রের জলের রংটা কিন্তু একদম মিশে গেছে। তবে এটা কমপ্লিটলি কোইন্সিডেন্স, আমি একেবারেই প্ল্যান করে কিন্তু এটা পরে আসিনি। রোদ পড়াতে জলটা কিরকম চিকচিক চিকচিক করছে দেখো, আর জলটা কিন্তু ভীষণই টলটলে মনে হচ্ছে। এটা একটা লেয়ার, তারপরে এই লেয়ার, আর সব থেকে উপরে এই লেয়ারটা। এবার এই লেয়ারটা জলের জন্য এবড়ো খেবড়ো, আর এই লেয়ারটা একদম ইনট্যাক্ট। এবং এখানে কালারের ডিফারেন্সটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। বিভিন্ন সময়ের ডিপোজিশন, কত বছরে কতটা তৈরি হয়েছে সেটা এখানকার মানে রেটটা না বোঝা গেলে, কত হারে ডিপোজিশনটা হয় সেটা বোঝা যায় না। এটা পেছনের সার্ফেসটা, মানে সল্টের ক্রিস্টালগুলো বোঝা যাচ্ছে। এটা পুরোটাই একটা লবণ বেসিক্যালি লবণ রক, লবণের পাথর পুরোটাই। সৌরভ জিওলজির ছাত্র হওয়ার কারণে প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়েছে এখানে এসে, এবং ওর এক্সাইটমেন্টটা সামহাও আমার মধ্যেও সঞ্চারিত হয়েছে। একজন দর্শক হিসেবেই আমি দেখছিলাম এবং উপভোগ করছিলাম, কারণ সমুদ্রের পাড়ে এরকম নুনের ডেলা হাতে নেব এটা কোনোদিন আমি ভাবতেও পারিনি। রোদের তাপমাত্রা চূড়ান্ত পরিমাণে রয়েছে। টুপিটা তো সবাই অলমোস্ট পরেছে, কিছু কিছু মানুষ সানগ্লাসও পরেছে, কিন্তু আমার মনে হয় সানগ্লাস পরলে জলের যে অ্যাকচুয়াল রংটা রয়েছে সেটা হয়তো অতটা বোঝা যাবে না। হ্যাঁ, চোখটা রক্ষা পাবে এবং চোখে একটু আরামও হবে, কিন্তু এই দৃশ্য দেখার পরে যে মনের আরামটা সেইটা সানগ্লাস পরে কোনোভাবেই পাওয়া যাবে না। আর এই পার্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। যেখানে আগে ছিলাম সেখানে তো আর কেউ জলে নামতে পারবে না, মানে সেইখানে জলে নামাটা নিষিদ্ধ ছিল। তার জন্য এই ট্রিপে আরো একটি জায়গা অর্গানাইজ করা হয়েছিল যাওয়ার জন্য, এবং সেটি হলো কালিয়া বিচ। হ্যাঁ, নামটা কিন্তু খুবই অদ্ভুত। তো এই বিচে ঢোকার পরেই আমাদের হাতে এরকম একটা ট্যাগ দিয়ে দিল, যাতে আমরা খুব সহজেই এখানকার যে রেস্টরুম, টয়লেট, সি বিচ যা কিছু রয়েছে সবটাই আমরা ব্যবহার করতে পারি। আর দেখো এখানে কিন্তু একটা জায়গায় লেখাও রয়েছে, ওয়েলকাম টু দ্য লোয়েস্ট প্লেস অন আর্থ। সত্যি আমাদের যখন এরকম কোনো একটা জায়গার সঙ্গে জুড়ে দেওয়া হয় যে এইটা হলো এইরকম একটা প্লেস অন আর্থ, এবং সেটা দেখার পরে আমাদের খুবই ভালো লাগে যে পৃথিবীর মধ্যে এই জায়গাটায় আমিও কিন্তু গিয়ে সেখানকার সৌন্দর্যের সাক্ষী হতে পারলাম। এই জায়গাটাতে ঢোকার পরেই আমরা দেখলাম একটি সুভেনিয়ার শপ, যেখানে নানান ধরনের জিনিস রয়েছে যা ডেড সি মিনারেলস থেকে তৈরি। সবার আগে চোখে পড়লো এই নানান রকম রঙের বাথ সল্ট, এবং এগুলি ব্যবহার করলে স্কিনে একটা অদ্ভুত সুন্দর জেল্লা আসে। এখানে
অন্যান্য পাউচে আমরা দেখলাম যে বাথ সল্ট রয়েছে, যেগুলোর রং আশা করি হবে না, সাদাটে রঙেরই হবে। এবং তার পাশাপাশি ওই মাডটাও রয়েছে, যেটা ডেড সি এর বিখ্যাত ডেড সি মাড বা ডেড সি ক্লে হিসেবে পরিচিত। তো এইটা আমরা অবশ্যই একটা নেব এবং দেখবো ব্যবহার করে বাড়িতে গিয়ে যে কেমন উপকার এর থেকে পাওয়া যায়। এছাড়া আরো অন্যান্য অনেক ধরনের জিনিস রয়েছে, যেমন টি শার্টস রয়েছে, ক্যাপস রয়েছে। সৌরভ এখান থেকে একটা ক্যাপ পছন্দ করলো, কারণ ওর ক্যাপ পরতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখানে ডেড সি রিলেটেড লেখাও রয়েছে বিভিন্ন টি শার্টস বা ক্যাপ যাই বলো না কেন, সেগুলো নিয়ে গেলে নিজের মনে হবে যে এই জায়গাটায় ঘুরতে গেছিলাম, এই জায়গা থেকে কিনেছিলাম। যার জন্য এখান থেকেও টুকিটাকি জিনিস আমরা নিয়েছি, তবে খুবই সামান্য। যে কোনো জায়গাতে গেলেই এই সুভেনিয়ার শপগুলি কিন্তু ভীষণই অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় লাগে, কারণ এখান থেকে এমন কিছু জিনিস সংগ্রহ করা যায় যেগুলো তুমি বাড়ি নিয়ে গিয়ে আজীবন মনে রেখে দেবে যে এই জায়গাটায় তুমি গেছিলে এবং এখান থেকে এই জিনিসটা তুমি সংগ্রহ করেছো। তবে নানা ধরনের জিনিসের মধ্যে আমরা অনেক এক্সক্লুসিভ বা এক্সোটিক সল্টও দেখলাম, যেগুলো ডেড সি মিনারেল দ্বারা সমৃদ্ধ। কিন্তু থাক, আমাদের বাড়িতে অলরেডি একটা নতুন কৌটো লবণ রয়েছে, তাই এখান থেকে আর কিছু আমি নিলাম না। এখান থেকে যেটা বলছিলাম, ওই বাথ সল্ট আর তার পাশাপাশি একটা ক্লেওরও প্যাকেট নিয়েছি, আর এই যে ফ্রিজ ম্যাগনেটটা, এটা বেশ ভালো লেগেছে। আমাদের এখানেই নিজেদের সুবিধা মতন লাঞ্চ করে নিতে বলা হয়েছে, তাই আমরা ঠিক করলাম আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আমি তো বাড়ি থেকে পাস্তা বানিয়ে এনেছিলাম, চিকেন সসেজ আর ডিম এই দিয়েই বানিয়েছিলাম। আর তার পাশাপাশি আমরা নিয়েছি দুটো লেবুর জল। ডেড সিতে ঘুরতে যাওয়ার সময়তে এটা আমাদের মাথাতেই ছিল যে অনেক পরিমাণে জল খেতে হবে, কারণ ভেতরে ভেতরে তুমি যেভাবে ডিহাইড্রেটেড হয়ে যাবে সেটা কিন্তু অতটা বুঝতে পারবে না। খাওয়া সেরে আমরা হাঁটা লাগালাম কালিয়া বিচের উদ্দেশ্যে, যেখানে আমরা দেখতে পাবো যে ন্যাচারাল যে ক্লে বা মাড রয়েছে সেটা কিভাবে ছড়িয়ে রয়েছে, আর তার পাশাপাশি ডেড সিও। এখানে কিন্তু অনেক রকম ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, যার মধ্যে অবশ্যই বলা আছে যে যাদের হাই ব্লাড প্রেশার তাদের জলের মধ্যে না নামাই ভালো। তার পাশাপাশি একে অপরের দিকে তাক করে জল ছোড়াটাও কিন্তু ঠিক নয়, কারণ এই জল যদি চোখে ঢোকে তাহলে কিছুক্ষণের জন্য কিন্তু একেবারে অন্ধ হয়ে যাবে এবং দেখতেও পাবে না। তাছাড়া এটাও বলা রয়েছে যে ডেড সি যেহেতু আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে, সেই জন্য তার যে ন্যাচারাল মাড রয়েছে সেটা ওখানেই থাকুক, নিজেরা দয়া করে সেগুলো সংগ্রহ করে বাড়ি নিয়ে যেও না। যদিও তার বিপরীত দৃশ্যই কিন্তু আমরা সি বিচে গিয়ে দেখতে পেলাম। অনেকেই এখানকার মানুষদের মধ্যেই এমন রয়েছেন যারা ছোট ছোট প্লাস্টিকের বাটি করে এখান থেকে মাড নিয়ে যাচ্ছেন। তুমি বলবে যে অবশ্য সমুদ্রের এক ঘটি জল যদি আমি নিই, তাহলে কি সমুদ্রের জলের মাত্রা কমে যায়? হয়তো তা নয়, কিন্তু তাহলেও আমার মনে হয় এই জিনিসটা ঠিক নয়। এই দেখো, সৌরভ এই নতুন টুপিটা নিয়েছে, এটা দেখতে কিন্তু আমারও বেশ ভালো লাগছিল। এটাই হলো ডেড সি এর সেই ন্যাচারাল ক্লে বা মাড, এবং অনেকেই এটি গায়ে মেখে তারপরে ডেড সি এর জলে এভাবে ফ্লোট করছেন। জলে যেহেতু লবণের মাত্রা অনেকটাই বেশি, সেই জন্য প্লবতাও অনেক বেশি, তাই তোমাকে সাঁতার না কেটেও তুমি এখানে অনায়াসেই ফ্লোট করতে পারবে। তবে হ্যাঁ, বেশি ডেপথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকেই অনেকে দেখলাম যে মাড সংগ্রহ করছেন। আবারও বলছি, সেটা একেবারেই সুবিধাজনক নয়। সৌরভ আমাকে বলছিল যে এখান থেকে তো ফ্রিতে লোকে নিয়ে যাচ্ছে, আর আমরা পয়সা দিয়ে কিনলাম। কিন্তু আমার মনে হয় সেইটাই সঠিক করেছি আমরা। দূরের দিকটায় যে পাহাড় এবং ছোট্ট ছোট্ট সাদা সাদা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিকটা কিন্তু জর্ডান। ভাবতেও অবাক লাগে, ভাবো এই ডেড সি এর একদিকে জর্ডান আর অন্যদিকে আমরা বসে রয়েছি। আমরা বসে বসে ভাবছিলাম যে যখন টাকিতে যাই তখন কেমন মনে হয় মাঝখান দিয়ে ইছামতি চলে গেছে, অন্য দিকটায় বাংলাদেশ আর এই দিকটায় আমরা বসে রয়েছি। আর এই অনুভূতি অদ্ভুত হলেও খুব সুন্দর। পুরো দিনটা দারুণভাবে সময় কাটলো, আর এবার ঘরে ফেরার পালা। এতদিন ধরে ডেড সি শুধুমাত্র ম্যাপেই হয়তো দেখেছি বা গুগল ম্যাপে দেখেছি, কিন্তু কখনো এই জায়গাটায় সশরীরে এসে উপস্থিত হব সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। আর অবশ্যই এর জন্য আমি আমার হাজবেন্ডের কাছে ভীষণ ভীষণ ভাবে থ্যাঙ্কফুল, কারণ ও এই জায়গাটাতে না নিয়ে এলে আমি সত্যিই আসতে পারতাম না। আশা করি ইসরায়েলে থাকতে থাকতে আরো অনেক জায়গা এভাবেই আমরা দুজনে এক্সপ্লোর করতে পারবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। আর ওই যে ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে এই যে স্যান্ড ডিউনস গুলো রয়েছে তার উপরে আস্তে আস্তে যখন সূর্যাস্তের আলো এসে পৌঁছয়, তখন তা দেখতে সত্যিই অন্যরকম লাগে। তারই এক ঝলক আজকে ভিডিও শেষে একেবারে দিয়ে রাখলাম তোমাদের জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও।
আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং কোথাও গিয়ে আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে আমার পাশে থেকো। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন জানাই বাই।